সব থেকে ব্রুটাল ছিল বেসিক্যালি আপনার র্যাবের যে টিএফআই, র্যাবের টিএফআইটাই ওইখানেই সব থেকে বেশি অত্যাচার করা হতো আর কি মানুষজনকে, এবং র্যাব থ্রিতেও বেশ বাজেভাবে জঘন্যভাবে লোকজনকে অত্যাচার করা হতো। আমি বেশ কিছু ভিক্টিমের সাথে কথা বলেছি যে তাদের টর্চারের যে মেকানিজমটা ছিল এটা আসলে আহ, অবর্ণনীয় আর কি। মানুষজনকে আহ, খুব ছোট খাঁচায় বন্দি করে রাখার মতো অবস্থা হয়েছে। তারপরে আপনার পিন সহ চেয়ারের মধ্যে বসতে দেওয়া, যে আপনি বসবেন, আপনার পায়ের নিচে পিন থাকবে, কিছু একটা বেডের মধ্যে পিন থাকবে, আপনার পায়ে তারা মারবে, এবং আপনার পা যখন নিচে প্রেস করবে ওই পিনের মধ্যে পা হিট করে আর কি। সো নিচে একটা পিন বেছানো ম্যাটের মতো, ওটার উপরে রেখে আপনার পায়ের মধ্যে তারা হিট করে। আবার ভয়ঙ্কর অবস্থা। একই জায়গাতে তারা হুম একই জায়গাতে আবার তারা আপনাকে হ্যাং করে রাখবে অনেকক্ষণ, দুইটা হাত দিয়ে আপনাকে অনেকক্ষণ হ্যাং করে রাখবে। যখন আপনি নিস্তেজ হয়ে যাবেন, ওই আপনাকে ওখান থেকে ওপেন করে দিয়ে ওই কেজের মধ্যে গিয়ে তারা ঢুকায় রাখবে। এটা অত্যন্ত অবর্ণনীয়। এরকম টর্চারের শিকার হয়েছেন ব্যক্তিদের স্বীকারোক্তি আমাদের কাছে আছে। তো যা হয়েছে অতীতে বাংলাদেশে এটা আসলে অবর্ণনীয়। জি। এটা আমরা হয়তো বলি সাহেব ভাই, আয়না ঘর। আমরা একটু এই যে আমাদের স্টুডিওতে আছেন সোহেল রানা ভাই, উনি তো সরাসরি ভুক্তভোগী, ওনার উপরে ভয়ঙ্কর নির্যাতন নেমে এসেছিল। গুম কমিশনের প্রধান যে বক্তব্য দিলেন, আপনার অভিজ্ঞতা কি বলবেন? দেখুন, আমি এর আগেও নিউজটা আপনার দেখেছেন হয়তো গুম কমিশনের। ওখানে আমি একটা জিনিস আমি নোট করেছি, হ্যাঁ নোটিস করেছি, যে সেটা হলো আপনার ওখানে বলা হয়েছে যে ওখানে তারা যখন গেল ভিজিটে, তখন দেওয়ালে অনেক কিছু লেখা ছিল, অনেকে অনেক কষ্টের কথা লিখেছে, অনেক কিছু ওগুলো ছিল, এগুলো আমরা এর আগেও শুনেছি অনেকের বর্ণনায়। কিন্তু ওখানে স্পষ্ট করে তারা বলল এগুলো পেইন্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা তো যদি আলামতগুলো তো আমরা নষ্ট আমরা হলো। আমরা আমরা যদি এই বক্তব্যটা শুনে আসি, যিনি সাজ্জাদ হোসেন গুম কমিশনের সদস্য, তিনি এই বক্তব্যটি জি দিয়েছেন জি যে জি জি পরিবর্তন করে দেওয়া হয়েছে। জি। একটু যদি আমরা দেখি। ভিকটিমদের কাছ থেকে যে বর্ণনাগুলো পেয়েছি সেই বর্ণনার মিল পেয়েছি, একেবারে হুবহু একেবারে হুবহু মিল পেয়েছি। তারা কোন কোন সেলে কিভাবে থাকতো, তাদের কখন কখন বাথরুমে নিত, কখন খাবার দিত, কি ধরনের খাবার দিত, কি কি জিনিস ছিল, ওগুলার মিল পেয়েছি। কিন্তু যে জিনিসটা আমরা ওখানে যাওয়ার পরে দেখেছি সেটা হচ্ছে, যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী সেলগুলো এখন অনেকাংশেই নাই। তার মানে হয় স্যার যেটা বলছেন চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, কিছু জিনিস ভেঙে ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে। যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল, ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আমরা সেখানে পাইনি। তো আমাদের ধারণা যে এই রকম বিষয়গুলো 5ই অগাস্টের পরপরই যখন রেজিম চেঞ্জ হলো, তারপরেই এই ধরনের গোপন বন্দিশালাগুলো একই ধরনের ঘটনা হয়ে থাকতে পারে। এই যে আলামতগুলো যে নষ্ট হলো, এরাও কিন্তু যারা করলো, কেন করলো, যারা এই কাজটা করেছে, যারা এতদিন এর আগে গুম করে রেখেছে, তারা যেমনটা অপরাধী, ঠিক তারা যারা আলামতগুলো নষ্ট করলো তারা কিন্তু সমান অপরাধী। তাদেরকে কি সময় দেওয়া হলো এগুলি ইরেজ করে দেওয়ার জন্য? হ্যাঁ, এটা এটা অবশ্যই তদন্তের বিষয়, যে এটা কেন করলো, কারা করলো, তারাও জড়িত। ইভেন একটু আগে বক্তব্যে শুনলেন যে তারা এখন র্যাবে যাবে, র্যাবের এই যে সুযোগ দেওয়া হচ্ছে, এইগুলো আসলে তা অনেক এভিডেন্স তো থাকবে না, এগুলো প্রুফ করতে তখন কষ্ট হয়ে যাবে, কারণ ঘটনাগুলো তো ঘটেছে। এই জন্য আসলে গুম কমিশনের উচিত ওনারা আরও তড়িৎ গতিতে ওনারা এই বিষয়গুলো যেন আলামত নষ্ট করতে না পারে। কারণ যারা অপরাধটা করেছে তারা যেমন অপরাধী, যারা আলামত নষ্ট করছে তারা কিন্তু সেম অপরাধী। শাহের ভাই, এই যে আলামত মুছে দেওয়ার যে সময়টা তারা পেল, বা এখন বলা হচ্ছে যে মানে অবয়ব চেঞ্জ করে ফেলা হচ্ছে, তাহলে এই যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেটা প্রমাণ হবে কিভাবে? আসলে আপনার নিশ্চয়ই স্মরণ আছে 2021 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশের এলিট পুলিশ ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশন আরোপ করে, নিষেধাজ্ঞা আরোপ করে। একই সাথে তারা 7 জন কর্মকর্তার উপরেও
ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করে। তো এরপর থেকে আসলে বিভিন্ন সংস্থাগুলো তাদের যে ধরনের এই গোপন বন্দিশালাগুলো ছিল, যেগুলো তাদেরকে ইমপ্লিকেট করতে পারে কোন রকমের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের সাথে, এই ইমপ্লিকেশন থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন ভাবে তখন থেকেই এই প্রমাণাদি আস্তে আস্তে করে আপনার গায়েব করা শুরু করে দেয়। এবং তাদের হোল্ডিং ফ্যাসিলিটি গুলোতে যারা ছিল তখন অনেকগুলো ক্লিয়ার করে ফেলে, অনেক জায়গা থেকে তারা লোকজনের মুভমেন্ট করে, লোকজনকে এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করে। এবং আপনি দেখবেন যে তখন থেকে কিন্তু গুমের সংখ্যা তুলনামূলকভাবে বেশ বেশ ড্রপ করে যায়। তারা কিন্তু ওই স্যাংশনের পর থেকে আর আগের মতো আর ওরকম গুমের আনুপাতিক হারে কমিয়ে দেয়, আনুপাতিক হারে কমে যায়। আনুপাতিক হারে হ্যাঁ বেশ কমে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে আপনার ছাত্র জনতার যে বিক্ষোভ শুরু হয় জুলাই মাসে, তখনও কিন্তু তারা মানুষকে পিক আপ করে নিয়ে গিয়েছে। আমার জানা মতে এখন যিনি একজন উপদেষ্টা আছেন নাহিদ, সমন্বয়ক নাহিদ যিনি ছিলেন ওইখানে, নাহিদকেও কিন্তু পিক আপ করে নিয়ে যায়। নাহিদকে বেশ বাজেভাবে টর্চার করা হয় এবং একটা সময় নাহিদকে ছেড়ে দেওয়া হয় টর্চার করার পরে। সো এই ফ্যাসিলিটিগুলো কিন্তু গত আগস্ট মাস পর্যন্ত ব্যবহৃত হয়েছে, আগস্ট মাসের 2-1 তারিখ পর্যন্ত ব্যবহৃত হয়েছে আমার জানা মতো বিভিন্ন বিভিন্ন ফ্যাসিলিটিতে। তো তারা যেটা করেছে, যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে তার পরপরই একটা পিরিয়ড ছিল যখন সরকারের অবস্থা বেশ ভ্যাকুয়াম ছিল, এবং যারা এগুলোর সাথে জড়িত ছিলেন তারা জানতেন যে সম্ভবত কোনো বিপদ আসছে তাদের প্রতি। এবং ওই সুযোগে অনেক নথি তারা পুড়িয়ে ফেলেছেন, অনেক রকমের অল্টারেশন তারা করেছেন, এমন এমন সকল রকম এভিডেন্স তারা লুকিয়ে ফেলেছেন যেগুলোতে আপনার তাদেরকে দায়ী অথবা দোষী করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু আমাদের কাছে এমন ব্যক্তিরা আছেন যারা সরাসরি এই অপরাধ সেন্টারগুলো পরিচালনা করেছেন, যেমন ধরেন আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, বেসিক্যালি আপনার ডিজিএফআই যে সংস্থাটা আছে, এই সংস্থার পদস্থ কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা অন দ্য রেকর্ড আমাদেরকে বলেছেন যে কারা কি কারণে এই কাজগুলো বেসিক্যালি আপনার সংগঠিত করেছে। সুতরাং তারা যেহেতু এটার সাথে জড়িত ছিল প্রসেসের সাথে, এই কমন স্ট্রাকচারটা এস্টাবলিশ করা আমাদের জন্য খুব কষ্টকর হবে না বেসিক্যালি, কারণ স্যার ভাই আমি আপনাকে একটু ইনপুট দিতে চাই এই আলোচনায়। আয়নাগর যে ছিল, আজকে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলছেন যে ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর স্থাপিত হবে না, এই ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হবে না। আমরা যদি তার বক্তব্যটা একটু শুনি তাহলে আপনার জন্য কথা বলতে আরও সুবিধা হবে। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। জি স্যার ভাই, ডিবি প্রধানের বক্তব্য শুনলেন, এক প্রকারের তো স্বীকারোক্তি আছে যে ডিবিতে আয়নাঘর ছিল। অবশ্যই ডিবিতে আয়নাঘর ছিল, ডিবিতে আয়নাঘরের মধ্যে একটা হোল্ডিং ফ্যাসিলিটি ছিল। আমি জানি না যে তারা এটাকে কি বলতো, এবং সিটিসির ভেতরেও একটা এরকম ফ্যাসিলিটি ছিল, যেটা আপনারা দেখেছেন যে এই সরকার পতনের পরে বিভিন্ন ক্যামেরা সহ ওইখানে যাওয়া হয়েছে এবং ওই গোপন প্রকোষ্ঠগুলো আসলে আমরা দেখেছি ক্যামেরাতেই যে কিভাবে তারা লোকজন এখানে রাখতো। এবং ওইখানে কিন্তু লোকজনের বিছানা ছিল, বই ছিল, দ্যাট সাজেস্ট যে কিছুদিন আগে পর্যন্ত ওইখানে তারা লোকজনকে আসলে আটকিয়ে রেখেছিল। তো যেটা বলছিলাম আপনাকে, যে এদেরকে দোষী সাব্যস্ত করার জন্য আসলে ওরকম যথেষ্ট প্রমাণাদি আছে, কারণ যারা সাক্ষী, যারা এই অর্ডারগুলো আপনার পালন করেছেন, তারা নিজেরাই নিশ্চয়ই এসে বয়ান দিবেন। কারণ এই জিনিসগুলো যেটা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে আপনার গুমের মতো এরকম ঘটনাগুলো আপনার সংঘটিত হয়েছে। আমি তো আপনাকে ব্রিগেডিয়ার জেনারেল আজমির ঘটনাটাই বলতে পারি। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নিজে জড়িত ছিলেন। ওনার ইনস্ট্রাকশনেই ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে অ্যারেস্ট করা হয়। উনি ইনস্ট্রাকশন দেন জেনারেল তারেক সিদ্দিকীকে, আপনি তারেক সিদ্দিকী একটা টিমকে অর্ডার করে দেন, তৎকালীন যে ডিজিএফআই প্রধান ছিল মেজর জেনারেল আকবর, তার তত্ত্বাবধানে একটা টিম গিয়ে আপনার ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে পিক আপ করে নিয়ে আসে।
এবং ওনাকে যে ওখানে রাখা হয়েছে, আমি ডিজিএফ এর বেশ কিছু সংখ্যক অফিসারের সাথে কথা বলেছি, তারা কেউই এই বিষয়টার সাথে আসলে একমত ছিলেন না, যেরকম একজন সিনিয়র অফিসারকে এখানে আটকে রাখা হয়েছে। তারা বারবার করে শেখ হাসিনার কাছে গিয়ে বলেছেন যে ওনাকে ছেড়ে দেওয়া হোক, ওনাকে ছেড়ে দেওয়া হোক। এবং এমনও সময় হয়েছে শেখ হাসিনা নাকি ওনাদেরকে বলেছেন যে তোমাদের যদি তাকে ছেড়ে দিতেই হয় তাহলে তাকে ফালায় দাও। এই কথাটা উনি নিজে বলেছেন যে তাকে ফালায় দাও, মানে মেরে ফেলো। তো এটা তো লাইক দিস সাজেস্ট যে এটার আপনার এরকম ফ্যাক্ট, একটা এটা তো ভিন্ন ফ্যাক্ট। অপরাধ হুম। কে কে করতে বলেছে।